এটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম। তো অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেকটাই দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে আজকাল, যে আপনার কীভাবে কোনটা ফিল আপ করবো বা কীভাবে কী করব। তো এটা নিয়ে অনেকের মনেই সংশয় রয়েছে। তো এটা আমি বলতে চাই যে এটা আহামরি সেরকম কিছু নয়, 12 পাতা ফর্ম হতে পারে, বাট সেরকম কিছু নয়। জানা যাক যে কীভাবে এটা ফিল আপ করতে হবে। প্রথমত হচ্ছে পরিবারের প্রধানের নাম। তো এখানে পরিবারের প্রধানের পুরো নামটা লিখে দিন। পরিবারের প্রধানের জন্ম তারিখ, মাস, বছর, ঠিক আছে। পরিবারের প্রধানের লিঙ্গ, তো এখানে পরিবারের প্রধান যদি পুরুষ হয় তাহলে পুরুষ, মহিলা হলে মহিলা। পরিবারের প্রধানের আধার নাম্বার, তো এখানে আপনার পরিবারের প্রধানের আধার নাম্বার দিয়ে দেবেন। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, তো যদি ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি থাকে তাহলে দিয়ে দেবেন, যদি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। পরিবারের সদস্য সংখ্যা কজন আছে, যদি 4 জন থাকে 4 জন, 5 জন থাকে 5 জন, তো এখানে ফিল আপ করে দেবেন, ঠিক আছে। ঠিকানা, তো পরিবারের প্রধানের যে হেড, আপনারা স্থায়ী ঠিকানা দিতে হবে। যদি আপনারা ভাড়া থাকেন তাহলে সেটা না, আপনার যে স্থায়ী ঠিকানা, যেখানে আপনার অরিজিনাল আপনার বাড়ি যেখানে, তো সেটা আপনাকে দিতে হবে। যোগাযোগ নাম্বার, এখানে যোগাযোগের ফোন নাম্বার দিতে হবে, এবং ফোন নাম্বার বিশেষত পরিবারের প্রধানের আধার নাম্বার সহ সংযুক্ত মোবাইল নাম্বারই দিতে হবে, ঠিক আছে। নাম, জন্ম তারিখ, লিঙ্গ পরিবারের প্রধানের সঙ্গে আধার নং পরিবারের সকল সদস্য এখানে বলেছে। তো এখানে আপনার কী করতে হবে যে পরিবারের প্রধানের নাম এখানে হবে, এবং যদি উনি পুরুষ হয়, হ্যাঁ, যদি উনি পুরুষ হয় তাহলে ওনার ওয়াইফ যে আছে ওনার সদস্য সংখ্যার নাম ওনার এখানে হবে, এবং ওনার জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের সাথে সম্পর্ক, যদি পরিবারের সম্পর্ক যেমন আপনার ধরুন হাজব্যান্ড, পরিবারের প্রধানের সঙ্গে ওনার ওয়াইফের রিলেশন কী, এখানে হাজব্যান্ড, এখানে হাজব্যান্ড হবে। পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক এবং ওনার আধার নাম্বার সেম টু সেম, এখানে সদস্য নাম যেমন ওনার ছেলে, ওনার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, এইসব দিয়ে দিতে হবে। আরেকটা জিনিস যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, তো যেহেতু পরিবারের প্রধান বলতে পুরুষ, তো উনি তো আর অন্নপূর্ণা পাচ্ছেন না, তাই ওনার এখানে হ্যাটে টিক করার কোনো প্রয়োজন নেই। সদস্য সংখ্যা যেন ওনার ওয়াইফ পাচ্ছে যেহেতু, তো ওনাখানে ওয়াইফ টিক দেবেন। অ্যান্ড এরপর সদস্য সংখ্যা 2, যেমন ওনার ছেলে, ওনার নাম যদি লেখা হয় তাহলে ওনারও তো উনিও লক্ষ্মী ভাণ্ডার অন্নপূর্ণা যোজনা পাচ্ছেন না, তাহলে ওনার অন্নপূর্ণা যোজনা পাচ্ছে না, তো ওনার হ্যাঁ দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। অ্যান্ড এরপর আপনার কি বলেছে, এরপর আপনার যেমন সদস্য সংখ্যা 3, 4, 4, এখন পরপর যতজন সদস্য সংখ্যা আছে সবারটা এখানে আপনার ডিটেলসগুলো দিয়ে দিতে হবে। পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নগদ অর্থ স্থানান্তরের জন্য, তো এখানে আপনার পরিবারের হেড অফ ফ্যামিলি ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম, অ্যাকাউন্ট নাম্বার, এনআইএফসি কোড এখানে পরপর ফিল আপ করে দিতে হবে। অ্যান্ড সেম টু সেম ওনার ওয়াইফ যেমন সদস্য সংখ্যা 1, তো ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম, এনআইএফসি কোড। তো এখানে আমি বলছি যে এখানে বলছি না যে ওনার ওয়াইফ বলতে যখন আপনি ধরুন আপনি আপনার পরিবারের যে হেড আছে, পরিবারের হেড ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে, তো তার উপরে নির্ভর করে। যেহেতু আমাদের এখানে আমি ধরছি যে পরিবারের হেড ছেলে, তাই ওনার সদস্য সংখ্যা হচ্ছে ওনার ওয়াইফ, সেই হিসেবে আমি বলছি, ঠিক আছে। অ্যান্ড আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে ডেবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রদান করুন। তো পরিবারের প্রধানের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক থাকা অবশ্যই প্রয়োজন। তো সেই হিসাবে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন। যেহেতু পরিবারের প্রধানের যদি ডিবিটি লিঙ্কের সাথে কোনো ডিবিটি লিঙ্ক না থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, তাহলে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। এপিক হেড, এইচওএফ এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নম্বর, তো এখানে আপনার হেড অফ দ্য ফ্যামিলির বিধানসভা ক্ষেত্র এবং অংশ নং, তো সেখানে আপনার আপনার যে ভোটার স্লিপটা আছে সেখানে দেখতে পাবেন, এখানে এপিক নং এবং এখানে আপনার ভোটার নাম্বার এবং আপনার বিধানসভা ক্ষেত্র অংশ, তো সেটা আপনি আপনার ভোটার স্লিপ থেকেই লিখে দিতে পারবেন।
সেম টু সেম সদস্য সংখ্যা 3, তো যাদের যাদের ভোটার কার্ড আছে সেই হিসেবে আপনি এখানে ফিল আপ করে দেবেন। তারপরে বিভাগ, আপনার এখানে আপনার কাস্ট, এখানে প্রধানত আপনার কাস্টের কথা বলা হয়েছে। তো আপনি যদি জেনারেল থাকেন বা SC ST যেটা হয় আপনার সেই হিসেবে দিয়ে দেবেন। SC হলে SC বা ST হলে ST, সেটা ঠিক করে দেবেন। এবং প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত, আর্থিকভাবে দুর্বল শ্রেণী, শংসাপত্র কৃমি ইত্যাদি। তো যদি আপনার এখানে আপনার যে আপনি যেটা টিক করছেন, তো সেটা যদি আপনার ধরুন আপনার SC যদি হয় তাহলে SCর আপনার যে সার্টিফিকেটটা আছে সেটা আপনাকে শো করতে হবে। অ্যান্ড রেশন কার্ড বলেছে আপনাকে, আপনার ডিজিটাল রেশন কার্ড আছে হ্যাঁ কি না। তো আপনার যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে সেটা মেনশন করতে হবে, আর যদি রেশন কার্ড না থাকে তাহলে নাতে মেনশন করে দেবেন। কার্ডের ধরন, এখানে আপনার ডিজিটাল রেশন কার্ড আপনার এরকম টাইপের হয়। আপনার রেশন কার্ড বের করলে আপনি দেখতে পাবেন যে AYY এবং SPHH, তো RKSY, তো এরকম থাকবে। আপনার যেটা রেশন কার্ড সেই হিসেবে আপনি মেনশন করে দেবেন। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না, তো যদি তুলে থাকে হ্যাঁ, যদি না তুলে থাকে না। আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে কি না, এটা আপনার সম্পদের কথা বলেছে। তো বাড়ির পাকা ঘর যদি 3টি বা তার বেশি পাকা ঘর হলে আপনি হ্যাঁ দেবেন, আর যদি আপনার একটি থাকে তাহলে তো সেটা প্রয়োজনই নেই কোনো। পারিবারিক জমির মালিকানা, তো আপনার নিজস্ব যদি কোনো জমি থাকে, নিজস্ব জমি থাকলে জমির মালিকানা হ্যাঁ দিতে হবে, আর যদি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। রেজিস্ট্রেশন নথি, তো আপনি যে জমির আপনি পারিবারিক জমির মালিকানা হ্যাঁ যে দিচ্ছেন, এবং এর পাশাপাশি আপনাকে দেখতে হবে যে রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি, ROR, হাল নাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি। তো এই ডকুমেন্টসগুলো আপনাকে শো করতে হবে যখন ওনারা সার্ভেতে আবার আসবে, তো তখন আপনাকে এইসব কাগজগুলো শো করতে হবে। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, তো পরিবারের যতজন সদস্য আছে সবাইকে মিলিয়ে যতগুলো জমি হচ্ছে, ওই জমির আপনার পরিমাণ আপনাকে এখানে মেনশন করতে হবে। এবং সেম টু সেম এখানে আপনার রেজিস্ট্রেশন নথি এবং ROR জমির নথি এগুলো আপনাকে শো করতে হবে। যানবাহন, আপনি আপনার পরিবারের সদস্য সংখ্যা কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, তো যদি 4 চাকার গাড়ি থাকে তাহলে হ্যাঁ, আর যদি না থাকে তাহলে না। তো আর এর পাশাপাশি আপনার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার লাগবে, গাড়ির সংখ্যাও উল্লেখ করতে হবে এখানে যে কতগুলো গাড়ি আছে, 2টি বা 3টি, তো এখানে মেনশন করে দেবেন। এবং গাড়ি আপনার মডেলটাও এখানে মেনশন করতে হবে। গাড়ি জিপ, ট্রাক্টর বা যে ভেহিকেলটাই হোক সেটা আপনার মেনশন করতে হবে। পারিবারিক ভিত্তির সদস্যের স্বাস্থ্য বিমা, যদি এখানে হেলথ ইন্স্যুরেন্স করা থাকে আপনাদের, সেটা সরকারি হোক বা বেসরকারি, যদি করা থাকে তো এখানে হ্যাঁ দিতে হবে। এবং যদি আপনার এখানে প্রিমিয়ামের বিবরণও মেনশন করতে হবে, আর যদি না থাকে তাহলে নাতে টিক করে দেবেন। আয় পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, তো ইনকাম ট্যাক্স যদি পে করে থাকেন তাহলে সেখানে আপনার হ্যাঁ টিক করতে হবে, আর যদি পে করে আপনার যদি না থাকে তাহলে না, এখানে নাতে টিক করে দেবেন। পরিবারের সদস্যদের প্যান কার্ড, যদি হ্যাঁ হয় তাহলে, আর যদি না হয় তাহলে না। তো যদি আপনার প্যান কার্ড থেকে থাকে তাহলে হ্যাঁতে টিক করে এখানে আপনার প্যান কার্ড অনুযায়ী আপনার নাম, প্যান নাম্বার, হ্যাঁ সেম টু সেম সদস্য 1, সদস্য 2, সদস্য 3 এবং সবারগুলো মেনশন করতে হবে। কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান হেড অফ দ্য যে ফ্যামিলি আছে উনি কি উনি কোন কাজের সাথে যুক্ত, তো সেটা আপনাকে মেনশন করতে হবে। তো উনি যদি সরকারি চাকরি করে বা বেসরকারি চাকরি করে বা আপনার ব্যবসায়ী বা পার্ট টাইম কাজ করে, পরিযায়ী শ্রমিক যেটাই করেন, তো সেটা মেনশন করতে হবে আপনাদের। কি বলেছে যেখানে সবচেয়ে উপযুক্ত ঘরের টিক দিন, যদি প্রয়োজনীয় নথি ঘোষণা জমা দিন। তো সেটা বলছে যে আপনাকে যেটা সঠিক সেটাই আপনাকে দিতে হবে, যদি আপনি যেটা উনি অ্যাকচুয়ালি যেটা কাজ করছে তো সেটাই আপনাকে টিক করে দিতে হবে। সদস্য 1 যেখানে, তো যেহেতু ওনার ওয়াইফের কথা বলা হচ্ছে যে সদস্য 1, হ্যাঁ, তো এখানে যেহেতু উনি হাউস ওয়াইফ, তো উনি অন্য কোনো কাজ করছে না, তো এখানে আপনাকে বেকারে টিক দিলেও হবে। সেম টু সেম বাকি যারা সদস্য আছে এদেরগুলো এখানে মেনশন করে দিতে হবে।
পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্কদের সংখ্যা। পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং অশিক্ষিত সংখ্যা। তো এখানে পরিবারের প্রধানের শিক্ষাগত যোগ্যতা, উনি যদি ওনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে টিক করবেন, যদি না থাকে তাহলে অশিক্ষিত টিক করে দেবেন, এবং যদি থাকে তা তো ওনার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা কত, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যেটাই হোক, তো এখানে মেনশন করতে হবে। এবং সেভাবে আপনার সদস্য 1, সদস্য 2, সদস্য 3 এবং সর্বশেষ আপনার কতজন শিক্ষিত বা কতজন অশিক্ষিত সেই হিসাবে এখানে মেনশন করতে হবে। যদি 2 জন থাকে শিক্ষিত 2 জন করবেন, যদি অশিক্ষিত 2 জন থাকে তো 2 জন করবেন, সেই হিসাবে করে নেবেন। কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক কিনা, তো সেটা আপনাকে দেখতে হবে যে যদি পরিবারে কোনো কেউ বিধায়ক বা সাংসদ বা মন্ত্রী বা এরকম কোনো স্থানে এরকম কোনো পৌর স্থানীয় সংস্থা এবং মানে এরকম যদি আপনার কোনো পদে থাকেন তাহলে আপনার হ্যাঁ টিক করতে হবে, যদি না থাকে তাহলে না করলে হবে। এবং যদি পদে থাকেন তো উনি যে পদে রয়েছেন এবং তার সদস্য সংখ্যা সেটা এখানে মেনশন করতে হবে। এবং কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, আপনি যদি সরকারি পেনশনভোগী হন তাহলে এখানে হ্যাঁতে টিক করবেন, যদি না হন তাহলে নাতে টিক করে দেবেন। কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছে, যদি আপনার জিএসটির কোনো সার্টিফিকেট থাকে বা জিএসটির নিবন্ধিত যদি আপনার জিএসটি যদি করা থাকে তাহলে আপনি এখানে হ্যাঁ করবেন, আর যদি না থাকে তাহলে না করবেন। এবারে মোট বার্ষিক আয়, আপনার বছরে কত ইনকাম হচ্ছে, টোটাল আয় যেটা আছে 1 লাখ হোক বা 2 লাখ হোক সেই হিসাবে আপনাকে মেনশন করতে হবে। সি এর আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, তো আপনি যদি সি আবেদন করে থাকেন তো সেটা আপনাকে মেনশন করতে হবে যে আপনার আবেদন করা হয়েছে, তা আবেদন নাম্বার বা ইস্যু করা হয়ে থাকলে তার সার্টিফিকেট নাম্বার, যদি না থাকে তাহলে প্রযোজ্য নয়, টিক দিলেই হবে। অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্য ক্রেডিট কার্ড অ্যান্ড ক্রেডিট কার্ড ইত্যাদি, তো এগুলো যদি থাকে ক্রেডিট কার্ড তো আপনার পরিবারের প্রধানের, তো এখানের মধ্যে যে কোনো যেটা যদি থাকে কোনো কিছু, তো তাহলে এখানে নাম, ক্রেডিট কার্ডের নাম্বার, তো আইডি সংখ্যা এবং যে তারিখে ইস্যু করা হয়েছে সেগুলো এখানে মেনশন করতে হবে। অ্যান্ড সেম টু সেম সদস্য 1, সদস্য 2, সদস্য 3 এখানে মেনশন করতে হবে। যদি না থাকে তাহলে এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এখানে ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। অ্যান্ড যদি এসআইআর 2026 নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, তো যদি আপনার এসআইআরে আপনার নাম বাদ পড়ে থাকে তাহলে বাদ পড়ে থাকে তাহলে হ্যাঁতে টিক করবেন, অ্যান্ড যদি হয় তবে তার মামলার বিবরণ। অ্যান্ড যদি আপনার এসআইআরে যে নাম বাদ পড়েনি, নাম আছে তাহলে আপনি তাহলে এখানে নাতে টিক করে দিলে হবে। সেম টু সেম এখানে সকল সদস্য যেমন সদস্য 1, 2, 3 তো এদেরগুলো মেনশন করে দেবেন। সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, তো বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, তো এখানে আপনার ফ্যামিলিতে কতজন শিশু আছে এবং শিশুরা যদি স্কুলে পড়ে বা যদি স্কুলে পড়ে তো সেই হিসেবে বিবরণ, শিশুর নাম, শ্রেণী, বিদ্যালয়ের নাম, ধরন, যদি শিশু এখানে আপনার বাচ্চা যদি এখানে আপনার সরকারি স্কুল বা বেসরকারি বা মাদ্রাসা যেখানেই পড়ে কিনা তো সেটা মেনশন করে দিতে হবে, আপনার টিক করে দিতে হবে। ঠিক আছে, এরপর বলেছে যে শিশুদের টিকাকরণের অবস্থা, বাড়িতে শিশু থাকলে শিশুর টিকাকরণ হয়েছে কি না সেটা আপনাকে মেনশন করতে হবে, আর যদি টিকাকরণ না হয়ে থাকে তাহলে সেখানে টিকাকরণ করা হয়নি সেখানে মেনশন করবেন। আর আপনার বাড়িতে যদি শিশু না থাকে তো এখানে আপনার কোনো কোথাও টিক করার কোনো প্রয়োজন নেই। আপনি কি কোনো সরকারি প্রকল্পের মাধ্যমে ডিবিটির সুবিধা পাচ্ছেন, তো যদি আপনি কোনো সরকারি পরিবারের হেড, যদি পরিবারের প্রধান যদি কোনো সরকারি প্রকল্প পেয়ে থাকেন তাহলে সেটা হ্যাঁ, আর যদি পেয়ে না থাকেন তাহলে না করতে হবে। যদি হ্যাঁ হয়ে থাকে, ধরুন আপনার কারো পিএম কিষাণ বা কৃষক বন্ধু বা বৃদ্ধ ভাতা পেয়ে থাকেন, তো সেই হিসাবে যদি হয়ে থাকে তাহলে এখানে হ্যাঁ দিতে হবে, এমন প্রকল্পের নাম, আপনি প্রকল্পটি থেকে নিজেকে যদি আপনি প্রত্যাহার করতে চান তো সেটাও আপনি করতে পারবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে বিকল্প, এখানে প্রকল্পটির নাম প্রত্যাহার করতে চাইলে হ্যাঁ, আর যদি না হয় তাহলে না করলেই হবে।
সর্বশেষ এখানে বলা হচ্ছে যে জরুরি ঘোষণা ও সম্মতি। তো আপনি যে ফর্মটি আমি এই ফর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী, তো এটাই আপনাকে একটা সম্মতি এখানে টিক করে দিতে হবে। অ্যান্ড এরপর আপনার পরিবারের যে হেড, তো উনি এখানে সিগনেচার করে দেবেন একটা, বেশ, তাহলে আপনার ফর্ম ফিল আপ এখানে কমপ্লিট হয়ে যাবে। বাকি এখানে আপনার সব সরকারি, তো এখানে লেখাই আছে, দেখতে পাচ্ছেন, এন্ড অফ দ্য ফর্ম।